I can explain, ভাইয়া। একটা সত্য ঢাকার জন্য হাজারটা মিথ্যা বলা সাইফের অপছন্দ। সে স্বাভাবিক গলায় বলে, আমি এবং ইয়াসমিন একটা কমিটমেন্টে আবদ্ধ স্যার। দুর্জয় একবার সাইফের চেহারাটা পরখ করে, অতঃপর নিশার। সে বন্নির দিকে তাকিয়ে নরম স্বরে বলে, আপনি 1 মিনিট আন্টির সাথে থাকুন। বলেই সে সাইফকে ইশারা করে সাইডে আসতে। সাইফ বাধ্য সৈন্যের ন্যায় দুর্জয়ের পিছু পিছু যায়। দুর্জয় এবার গলা ছেড়ে প্রশ্ন করে, কতদিন ধরে চলছে এসব? বসুমতী শপিং কমপ্লেক্সের ওই ঘটনার সময় থেকেই। দুর্জয় আরেকবার তীক্ষ্ণ চোখে সাইফকে পরখ করে। রক্তের সম্পর্ক না থাকলেও নিশাকে সে আপন বোনের থেকে কম মনে করে না। আর তাছাড়া নিশা নিতান্তই ছোট এখনো, তাই ভাইসুলভ চিন্তাবশত বলে ওঠে, নিশা অত্যন্ত সহজ সরল একটা মেয়ে সাইফ, পানির মতো স্বচ্ছ ওর মন। আমি চাই না ও কষ্ট পাক। নিজের জান থাকতে কখনো ওকে কষ্ট পেতে দিব না স্যার। আই এম সিরিয়াস অ্যাবাউট হার। ওর অ্যাডমিশন টেস্টের ঝামেলা মিটলেই আমি জুলফিকার স্যারের সঙ্গে কথা বলবো, ওনাকে সবটা জানাবো। আমি জানি ওনার মেয়েকে চাওয়ার যোগ্যতা এখনো আমার নেই, কিন্তু আমি নিজেকে প্রমাণ করব। দুর্জয় আর কিছু বলে না, কেবল মাথা নেড়ে বলে, আচ্ছা, নিজের কথা রেখো, অন্যথায় আমার তরফ থেকে নরম আচরণে আশা রেখো না। সাইফ এবার সামান্য হেসে বলে ওঠে, আপনি হয়তো আমাকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না স্যার, কিন্তু পুরো জীবন আপনি কারো অভাবে ঘুনে খাওয়া মানুষ যখন নিজের বলতে কাউকে পায়, তখন সে পুরো দুনিয়ায় এফোর ওফোর করে দিবে ওই মানুষটার জন্য, তবুও গাদ্দারি করবে না। কসম করে বলছি স্যার, প্রাণ থাকতে আমি কখনো ইয়াসমিনের সঙ্গে গাদ্দারি করব না। সাইফের কথায় হয়তো আশ্বস্ত হয় দুর্জয়। সে বলে, আমি স্যারকে কিচ্ছু জানাবো না, তবে সময় মতো নিজেরটা সবটা জানিয়ে দিবে। বুকে সাহস নিয়ে হাত চাইতে আসবে। সাইফ জানে দুর্জয় স্যার যেহেতু বলেছে তিনি এই ব্যাপারে কিছু বলবে না, সুতরাং তিনি নিজের কথার বরখেলাপ করবে না। কিন্তু ওই ক্যাসেট, ওই ধানি মরিচ চুপ থাকবে তো? সাইফ বলে ওঠে। বন্নি, দুর্জয় আশ্বস্ত করে বলে, ওকে, আমি বুঝিয়ে বলবো, ও কাউকে জানাবে না। জিন্স এবং টি শার্টের সঙ্গে লম্বা ওভারকোট পরিহিত নারীটা সমুদ্রের তীর ঘেঁষে আপন মনে হাঁটছে। নিজের অত্যন্ত পছন্দের হিল ও জোড়া সমুদ্রের পানি থেকে বাঁচানোর জন্য হাতে নিয়ে রেখেছে সে। দমকা বাতাসে তার লালচে চুলগুলো উম্মাদের মতো উঠছে। মাঝে মধ্যে সমুদ্রের আশ্রে পড়া ঢেউ তীরে এসে তার পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আচমকা ফোন বেজে উঠতেই দৃশানের ধ্যান ভাঙে। সে জিন্সের পকেট হতে ফোনটা বের করে দেখে তার দাদিমা ভিডিও কল দিচ্ছেন। দৃশান কলটা রিসিভ করেই হাসি হাসি মুখ করে বলে, আসসালামু আলাইকুম দাদিমা। ফোনের অপর পাশে থাকা বৃদ্ধা হাসি হাসি মুখ করে সালামের জবাব নিয়ে বলে, কেমন লাগছে আমার দেশ? তোমার দেশ আর দেশের মানুষগুলো অত্যন্ত সুন্দর দাদিমা। বৃদ্ধা টিপ্পনি কেটে বলে, দেশে কি কোনো সুদর্শন পুরুষের সঙ্গে সাক্ষাৎ হলো নাকি তোমার? নিজের দাদিমার সঙ্গে দৃশানের সম্পর্কটা অত্যন্ত সহজ এবং সাবলীল, তাই সে বলে। শুধু সুদর্শন নয়, বরং অত্যন্ত সুদর্শন। বৃদ্ধা এবার অবাক নয়নে দৃশানের উজ্জ্বল দৃষ্টি পরখ করে বলে, তুমি প্রেমে প্রেমে পড়নি তো? দৃশান এবার চুপ হয়ে যায়। মুখের হাসি হাসি ভাব উবে গিয়ে নেমে আসে ঘোর অমানিসা। শান্ত গলায় বলে, আমি তোমাকে পরে কল দিচ্ছি দাদিমা, আল্লাহ হাফেজ। বলেই ফোনটা কেটে দেয় দৃশান। তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নির্নিমেষ সমুদ্র পানে তাকিয়ে ভাবে, কি এক সর্বনাশ ডেকে আনলো সে। দুটো মানুষের মধ্যে রয়েছে কত শত পার্থক্য, বয়সের পার্থক্য, জাতীয়তার পার্থক্য, আর তাছাড়া দুটো মানুষ দুটো ভিন্ন দেশের রক্ষাকর্মী। দেশ এবং দায়িত্ব দিয়ে বাঁধা তারা। সেই শিকল ছেড়ে কেউই বেরোতে পারবে না। এই টুকরো টুকরো অনুভূতি ছেড়ে শীঘ্রই বেরিয়ে আসতে হবে নামরার। আর কোনো পথ নেই তার কাছে। মনে মনে সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব এই দেশটা ছেড়ে তার নিজের দেশে ফিরতে হবে। তার অনুভূতিগুলো তাকে গুল্মলতার ন্যায় পেঁচিয়ে ধরার আগে তার ফিরে যেতে হবে। ওই পুরুষটাকে আরেকবার দেখার অপ্রতিরোধ্য ইচ্ছেটা দমন করতে হবে দৃশানের। তাতে বুকের তৃষ্ণা তীব্র থেকে তীব্রতার হলেও কোনো যায় আসে না। দৃশানের ভাবনার মাঝে খুব কাছ হতে ভেসে আসে একদল ছেলের গলা, ছেড়ে গাওয়া গানের সুর। ভালোবাসা বাকি আছে তোমারও, আমার কাছে যা চেয়েছো দিতে পারিনি আমি। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। সে কি ব্যস্ত 4টা দিন পার করলো সুহালা। একটা মাত্রই ছেলে আছে এখন তার। সেই ছেলের বিয়েতে কোনো কিছু কমতি রাখতে চাননি তিনি। যদিও প্রতিটা ব্যাপারে বানের সিদ্ধান্ত জেনে তবেই তিনি এগিয়েছেন।
এই যেমন বিয়েটা কেমন পরিবেশে করতে চায় জানতে চাওয়ার পর বাণী অত্যন্ত বিনয়ী স্বরে কেবল বলেছিল, ঘরোয়া এবং ছিমছামভাবে কাছের কটা মানুষ নিয়ে হলেই সে খুশি। বাণীর সঙ্গে দুর্জয় একমত ছিল। অহেতুক অতিরিক্ত মানুষের ভিড় তার পছন্দ নয়। সোহালা বেগম তাই নিজের লম্বা অতিথির তালিকা বাদ দিয়ে কেবল হাতে গোনা কিছু মানুষকে দাওয়াত দিলেন। বিয়ের আয়োজনটাও করা হলো রেসিডেন্সিয়াল এলাকার অন্তর্ভুক্ত মসজিদটায়। বিয়ে উপলক্ষে আর 10টা বধূর মতো বাণীর মনে কোনো স্বাদ আহ্লাদ ছিল না। সেজন্য শপিং করতে গিয়ে বেশ বিপাকে পড়েছিল সুহালা। বাণীকে তিনি যাই দেখাচ্ছিল, বাণী কেবল জবাবে বলেছিল, আপনার যা ভালো মনে হয় আন্টি। সুহালা বেগম তখন হার মেনে নিজের ছেলেকে ফোন করে সবটা জানিয়ে বলে, তোমার কথায় এঙ্গেজমেন্ট, গায়ে হলুদ, রিসেপশন প্রতিটা ইভেন্টের আইডিয়া আমি মাথা থেকে ঝেড়ে ফেললাম। শুধু বিয়ের অনুষ্ঠানটার আয়োজন করলাম, সেটা নিয়েও তোরা এত হেয়ালি করছিস। তোদের থেকে তো বললেই ভালো, অন্তত কাউকে তো আমি পেলাম যে আমার মতো আগ্রহী বিয়েটা নিয়ে। দুজয় ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, আমি মোটেও বিয়ে নিয়ে হেয়ালি করছি না মামুনি। বিয়েটার গুরুত্ব আমার কাছে অত্যাধিক। আর রইল বাণীর কথা, ওর সিচুয়েশন থেকে এরকম সাজসজ্জা কিংবা অনুষ্ঠানের প্রতি ওর অনাগ্রহটা স্বাভাবিক। তুমি এক কাজ করো, আমাকে বরং ওর ড্রেস আর জুয়েলারির ছবি পাঠাও। ওয়াইফ যেহেতু নিজে কিছু পছন্দ করতে পারছে না, তাহলে আমি ওর হয়ে সেই কাজটা করে দিই। সোহালা বেগম ছেলের কথা শুনে অত্যন্ত খুশি হয়। ছেলের বলা শেষ কথাটা শুনে তার নিজের মরহুম স্বামীর কথা মনে পড়ে। ওই লোকটাও এরকমই ছিল, ভদ্রতায় মোড়ানো। প্রায় মধ্যরাত, শীতের রাতের আদুরে চাদরে বন্নি তখন ঘুমিয়ে কাঁদা। ঘুম নেই কেবল বাণীর চোখে। ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়ে যাওয়ার দরুন আজকে মাসের 11 তারিখ, শুক্রবার। বাণীর বিয়ে আজ। এই তো আর ঘন্টা কয়েক পরেই ভোরের আলো ফুটবে, শুরু হয়ে যাবে বিয়ের চূড়ান্ত তোড়জোড়। রুমে জ্বলমান ল্যাম্পের মিঠে হলুদ আলোয় চারিদিকটা স্পষ্ট দেখা যাচ্ছে। রুমের একপাশে থাকা সুন্দর সিঙ্গেল সোফাটার উপর জায়গা দখল করে আছে একটা বিশাল মখমলের কাপড় দ্বারা মোড়ানো কালো বাক্স। বাক্সটা মূলত বাণীর বিয়ের জামার। সুহালা বেগমের মুখে বাণী শুনেছে জামাটা নাকি দুর্জয়ের পছন্দের। কেবল জামাটাই নয়, তার সঙ্গে জুয়েলারিগুলো দুর্জয় নিজেই পছন্দ করেছে। কি অদ্ভুত! এই মানুষটাকেই তো একদিন নিজের ভাগ্যের সঙ্গে জুড়তে চেয়েছিল বাণী, তখন কেন জুড়েনি? আর আজ এমন পরিস্থিতিতে জুড়ছে যখন বাণী সর্বহারা। ভাগ্য কি বাণীর সঙ্গে খুব ভয়ানক কোনো উপহাস করলো? কে জানে। বিছানার হেড সাইডে হেলান দিয়ে বসে থাকা বাণী নিজের দুহাতের পানে তাকায়। শুভ্র রঙা হাত দুটো মেহেদির কালচে রঙে রাঙা হয়ে আছে। সন্ধ্যাবেলায় নিশা এসে এক প্রকার জোর করেই বাণীকে মেহেদি দিতে চায়। বাণী রাজি হলেও বলে খুবই মিনিমাল কোনো ডিজাইন দিতে। নিশা বাণীর কথা শুনে দুহাতের তালুর মধ্যিখানে সুনিপুণ পদ্মফুলের নকশা আঁকে। তাছাড়াও দুহাতের সরু লম্বা আঙুলগুলো 3 ভাগের 1 ভাগ জুড়েও মেহেদি লেপটে দেয়। মেহেদির নকশাটা অত্যন্ত সুন্দর হলেও বাণীর মনটা বিষণ্ণ। অস্থিরতা তার পিছুই ছাড়ছে না। রুমের দক্ষিণ দিকের বড় আয়নাটায় চোখ পড়তেই বাণী নির্লিপ্ত ভঙ্গিতে নিজেকে দেখে। হুট করে নিজেকে পৃথিবীর সব থেকে স্ত্রীহীন নারী বলে বোধ হয় তার। লাবণ্যহীন এই মুখটার কোথাও বধূ ভাবটা স্পষ্ট নয়। এরকম আরো বহু উদ্বেগ বুকে গুটি পাকিয়ে জমা করতে করতে সারাটা রাত পার করে দেয় বাণী। রাত গিয়ে আগমন হয় ভোরের প্রথম আলোর। মেয়ের রুমে থাকা আয়নাটায় নিজেকে ঘুরে ফিরে দেখছে সাইফ। তার তামাটে রঙের গায়ে শোভা পাচ্ছে এক প্লেন হোয়াইট শার্ট, সেই সঙ্গে কালো রাঙা প্যান্ট এবং জুতো। শার্টটা গায়ে জড়িয়েই সাইফের মনটা অত্যন্ত ফুরফুরে হয়ে গেল। হাজার হোক ইয়াসমিনের উপহার বলে কথা, আর 10টা শার্টের মতো এই শার্টটার প্রতি বিন্দুমাত্র অযত্ন যে খাটে না। নিজের সুজোড়া পরার মাঝে আর চোখে উড়ু উড়ু মনের সাইফকে পরখ করছিল সাদাত। বন্ধুর সুখ দেখতেও ভালো লাগে তার, যতই হাসি ঠাট্টা করুক না কেন। দিন শেষে তার এই একাকী বন্ধু জীবনে যে চলার কোনো সঙ্গী এসেছে, তাতে সাদাতরা পুরো বন্ধু মহলটা অত্যন্ত খুশি। সাদাত হেসে শুধায়, তোকে এখন অত্যন্ত ভদ্রলোক দেখাচ্ছে। সাইদ অবাক হয়ে বলে, তাই নাকি বন্ধু? তাহলে এই রূপে শ্বশুরের সামনে গিয়ে হাজির হব? আমার এই ভদ্র বেশ দেখে পটে গিয়ে নিজের কন্যাকে আমার হাতে তুলে দেওয়ার কোনো চান্স দেখছিস বলে মনে হয়? সাদাত হঠাৎ কিছু মনে পড়েছে এমন মুখভঙ্গি করে বলে, বাই দ্য ওয়ে, তুই এখনো ভাবির সাথে আমাদের পরিচয় করাস নাই। ব্যাপার কি বলতো? আমাদের কারো বোনকে লুকিয়ে পুটিয়ে আবার পুটিয়ে ফেলেছিস নাকি তুই? শেষের কথাটা মজার ছড়াই বলে সাদাত। সাইব বলে, নো ব্রো, তোদের বোন মানে আমার বোন। নিজের এক কবলের বউ বাদে দুনিয়ার সব বেডি মানুষরে আমি মা বোন শ্রেণীর অন্তর্ভুক্ত করে দিছি। খুব ভদ্র হয়ে গিয়েছিস। তোরা চাপ নিস না,
আজকে আমার এক কবুল বলা বউয়ের সাথে তোদের পরিচয় করাই দিব। সাদা তার কিছু বলতে নিবে এর পূর্বেই তার ফোনটা শব্দ তুলে বেজে ওঠে। সাইফার রুম থেকে বেরিয়ে যায়। স্ক্রিনে নিজের মায়ের নামটা দেখতেই সাদাত ফোন রিসিভ করে। ফোনের অপর পাশতে এক পৌর নারী বলে ওঠে, আমার বাবাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ মা, তুমি ভালো আছো? সাউদার সারা ওরা ভালো আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি আমরা। শুক্রবার দেখে আজকে তেহারি রান্নার আয়োজন করছিলাম। চাল ধুতে নিয়ে হঠাৎ তোর কথা মনে পড়লো। তোকে রেখে তেহারি খেতে ইচ্ছে করছে না। এভাবে বলছো কেন? আমি কি না খেয়ে আছি নাকি? আজকে আমাদের মেজুরের বিয়ে, দাওয়াত আছে, এভাবেই জম্পেশ খাওয়া দাওয়া হবে আমাদের। তুমি এত কিছু না ভেবে রান্না বসাও তো। সৌদার সারাও তো খুব পছন্দ করে এটা। তোকে কতদিন ধরে দেখি না। বন্ধুটার জন্য বাপের মতো দায়িত্ব পালন করছিস, মাসে মাসে টাকা পাঠাচ্ছিস, কিন্তু ঘরের জন্য একবারও মন পড়ে না তোর? সাদাতের মনটা আচানক খারাপ হয়ে যায়। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি তো খারাপ নেই মা, দূরে থাকলেও যখন দেখি তোমরা ভালো আছো তখন আমি শান্তি পাই, স্বস্তি পাই। তোমাদের ভালো থাকাটাই আমার কাছে শান্তি। মাঝে মধ্যে মন চায় তোকে বলি, এসব বেতনের টাকা পয়সা লাগবে না, সব ফেলে ছুড়ে বাড়ি চলে আয়, আমার চোখের সামনে থাক।